কি দর্শকবৃন্দ আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচিব। আজকে আমাদের সাম্প্রতিক ভাবনায় আয়োজন নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছ থেকে জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির সাংবিধানিক কাঠামো এ বিষয় নিয়ে কথা বলবার জন্য যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের খ্যাতিমান আইনজ্ঞ সদ্য লেখক অ্যাডভোকেট A K M বদরুদ্দোজা স্যার এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি। এ পর্যায়ে আমি প্রথমে অ্যাডভোকেট A K M বদরুদ্দোজা স্যার, আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এই শুনতে পাচ্ছি। এবং অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সাহেব, আপনাকেও। স্যার, প্রথমত আহ, আপনার 91 সালের নির্বাচনটা বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন হয়েছে, হিস্টোরিক্যাল। এবং তখন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন সাহেব একটা হিস্ট্রি তৈরি করে গেছেন। তিনি ওই সময় সরকার এবং প্রশাসন পরিচালনার ক্ষেত্রে একেবারে নিউট্রালি একটা অবস্থান নিয়েছেন। তো বাংলাদেশের ইতিহাসে 91 সালের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান, সরকার পরিচালনা এবং ওই সময়কার করা আইন বিএনপির সে আইনের 10 ধারা মোতাবেক নবনির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং জুলাই সনদে বিএনপি অঙ্গীকার করেছে আপনার বিএনপির 31 দফা কর্মসূচি, জুলাই সনদের অঙ্গীকার, 70 অনুচ্ছেদ বাতিল। সে অনুচ্ছেদ বাতিল না করেই প্রেসিডেন্ট নির্বাচন বিএনপি করলো। এখান থেকে বিএনপি রাজনৈতিক কৌশল পথ অবলম্বন করেছে। এবং এই 70 অনুচ্ছেদ বাতিলে বিএনপির অঙ্গীকার আছে, জন আকাঙ্ক্ষা। বিএনপির অঙ্গীকারকে আপনি কিভাবে দেখছেন অ্যাডভোকেট A K M বদরুদ্দোজা স্যার? 70 অনুচ্ছেদ বাতিল বললেই বাতিল করা যাবে না। এটা যদি রাজনৈতিক অক্ষমতা, এটা অনেক চিন্তার বিষয় আছে। এটা এই জুলাই সনদের সাথে মিলিয়ে ফেলাতে 70 অনুচ্ছেদটা হচ্ছে ফ্লোর ক্রসিং, অর্থাৎ কোন এমপি তার দলীয় কোন যেখানে ভোটিং হবে সেখানে দলীয় ইস্যুতে ভোট দিতে পারবে না। এইটা যেহেতু এই ফ্লোর ক্রসিং এর আইন যেসব দেশে নাই, দেশে তো আমরা ভারতে দেখতে পাচ্ছি অহরহ এমপিদের কেনা বেচা হয়। আপনি এই পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, মমতা হয়তো নির্বাচন হেরে গেছেন, কিন্তু তৃণমূলের 60 জন তারা হয়ে গেল মানে তৃণমূলের একটা বিরোধী দল, মমতা বিরোধী দল। এগুলোর পিছনে তো একটা, এই যে সংসদীয় রাজনীতিতে, সে সংসদীয় রাজনীতির নৈতিকতা যে পর্যায়ে আছে, এইটা 70 অনুচ্ছেদ যারা সস্তা জনপ্রিয়তার জন্য বলতেছে, আমাদের দেশে তো এখন মানে 2-3 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে চরম একটা ধরনের একটা চরমপন্থী অবস্থান নেওয়া একটা চেষ্টা হচ্ছে। অন্যান্য অনেক যৌক্তিক আছে, দাবি বিরোধী আছেন। 70 অনুচ্ছেদ একটা সহজ না। এটা 70 অনুচ্ছেদ হলে আপনি জামাতের এমপিরা জামাতের বা বিরোধী দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এটা তো একটা দলীয় এজেন্ডা নিয়ে আপনি ইলেকশন করছেন, দলীয় প্রতীক নিয়ে ভোট করছেন, সংসদে গিয়ে আপনি সরকারি দলের সাথে চলে গেলেন, কিংবা আপনার পুষাইলেন আপনি বিরোধী দলে গেলেন। এটা কিন্তু রাজনৈতিক নৈতিকতার জন্য আমরা সেই লেভেলে এখনো যাইনি। এটা খুব চিন্তা করতে হবে। তবে দুই কক্ষ যদি হয়, তাইলে এই এই একটা ভারসাম্য আসবে। দুই কক্ষ যদি হয়, সেখানেও আনুপাতিক আর খুব পার্থক্য হবে না, হবে। কিন্তু 70 অনুচ্ছেদ এটা করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এই যেমন রাষ্ট্রপতি নির্বাচন, এই ক্ষেত্রে করা যেতে পারে, এবং অন্যান্য আরো কিছু। কিন্তু সার্বিক সব ক্ষেত্রে যদি করা হয়, এটা তো রাজনৈতিক নৈতিকতাকে কলুষিত করে ফেলবে। আপনি দল থেকে দাঁড়াইছেন, দলের হুইপরা যেটা বলবে সেটাই আপনি ভোট দেওয়া উচিত জেনারেলি। আর আমাদের এখানে যেই দাবিগুলো উঠতেছে, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো একটা, এটা যেভাবেই হোক, যে পদ্ধতিতেই আপনি করেন, ফলাফল এরকমই হতো। এই ফলাফল বদলাতো না। 70 অনুচ্ছেদ থাকলেই বা কি বদলাই যেত, তাই না? 17 থাকলেও তো এটা ফলাফল বদলাতো না। এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য, যেটা বিএনপিও বলছে, সেইটা যদি আনা যায়। এই নির্বাচনটা আকস্মিক, হঠাৎ করে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের কারণে এটা আসছে। সাংবিধানিক ধারাবাহিকতার জন্য এটা করা হয়েছে। এটাকে প্রায়োরিটি দিতে চাই মনে করি। এইটা যা করার তাই হয়েছে। এটাতে কোনো সংবিধানের ব্যত্যয় ঘটে নাই। যে সংবিধান সেই মতে হয়েছে। কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রীয় কাঠামোতে
কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আমাদের রাষ্ট্রপতি যেন আরো বেটার রোল প্লে করতে পারেন, আরো ভারসাম্যপূর্ণ রোল প্লে করতে, সেটা ডেফিনেটলি আমি মনে করি যে সেটার জন্য যে বিএনপি যতখানি রাজি ততখানি করা উচিত। অন্তত পক্ষে সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, অডিটর কন্ট্রোলার জেনারেল, বিচারপতি নিয়োগ, এইসব ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া উচিত। সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রের মনোনয়ন আনা, যাতে সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আইনানুগভাবে গঠিত বিভিন্ন কমিশন সরকারের সাথে একাকার না হয়ে যায়। এই যেমন মানবাধিকার কমিশন আছে, অন্যান্য কমিশন, দুর্নীতি দমন কমিশন আছে, এগুলো যেন একটা স্বতন্ত্র স্বাধীন সত্তা নিয়ে দাঁড়ায়। এইটা একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা করা যেতে পারে। কিন্তু এই এই যে ইলেকশন নিয়ে স্যার, এটা আমি তো বিরোধী বিএনপিরও রাজনৈতিক অঙ্গীকার, জুলাই সনদের সে রাজনৈতিক চুক্তি বিএনপিরও অঙ্গীকার আছে। প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য রাখতে বিএনপি চায়। সেক্ষেত্রে হুম, পূর্বের বিশেষ করে রাষ্ট্রপতির পূর্বে যে অবস্থান, সাংবিধানিক সংকট দেখা দিলে রাষ্ট্রপতি কোনো ভূমিকা রাখতে পারেন না। সেক্ষেত্রে বাংলাদেশে তো একটা সময় পর পর, অধ্যায় পর পর সাংবিধানিক সংকট দেখা দেয়, রাজনৈতিক সংকটের পর ধরে সাংবিধানিক সংকট। ওই বিষয়টাকে সামনে রেখেই কি রাষ্ট্রপতির ক্ষমতা, মাননীয় রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা পরিধি বাড়ানো উচিত, অ্যাডভোকেট একেম বদ্দুর স্যার? আপনি যখন দেশে দেশে যে সমস্যাটা সংসদ সমাধান করতে পারবে না, সরকারি দল বিরোধী দল পারবে না, রাষ্ট্রপতির হাতে কি আলাদিনের চেরাগ আছে? আমি কিন্তু সেটা মনে করি না যে সব মুশকিল উনি আসান করে। আমরা মনে করি যে এটা যে রাষ্ট্রপতি হবেন আমাদের রাষ্ট্রের সক্রিয়তার প্রতীক। সরকার এবং রাষ্ট্রকে যেখানে আলাদা করা দরকার, আপনি যে মানে ক্রাইসিস টাইমে রাষ্ট্রপতির যে ভূমিকা, এটা এখনো সম্ভব। আপনি যদি কোনো কারণে মেজরিটি ডিসাইড করা সম্ভব না হয়, খুব প্রান্তিক ভোট হয়, কে মেজরিটি কে মানে, তখন তো রাষ্ট্রপতির পাওয়ার বর্তমানে যা আছে এটাই যথেষ্ট। খেয়াল রাখবেন, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতাটা যাওয়ার আগে তার নিয়োগটা কিন্তু রাষ্ট্রপতির হাতে। এখন এইবারকার মতো 2/3 হইল না, 50-50, 51-49 হইল। অনেকগুলা মানে আপনার ছোট ছোট দল আছে, তাদের কিছু আছে, তারা এই পাশে গেল কিংবা ওই পাশে আসলো, তখন রাষ্ট্রপতির খুব ক্রুশিয়াল ভূমিকা। ব্রিটেনের রানী মনে করেন, সারা বছর তো তার কোনো সংসদ কাজ নাই, কিন্তু যখনই হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, ঝুলন্ত পার্লামেন্ট হয়, সরকার বিরোধী দলের সংখ্যার ব্যবধান কম থাকে এবং তৃতীয় চতুর্থ পক্ষ যারা বিরোধী দলের, তাদের হাতেও কিছু থাকে সেই, তখন তো এখনো তো এটা রাষ্ট্রপতি পারবেন। আমি সেই অর্থে ক্ষমতার ভারসাম্য করতে পারি না। আপনি রাষ্ট্রপতিকে তো কোনো রাজনৈতিক ক্ষমতা দেওয়াই যাবে না। উনি কি মন্ত্রণালয় সুপারভাইজ করবেন? উনি কি আপনার রাষ্ট্রপতিকে আপনার মনে করেন যে দৈনন্দিন প্রশাসনিক কার্য দেখবেন? এটার তো কোনো সুযোগ না। আমরা বলছি যেটা ভারসাম্য, মানে কতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, যেমন নির্বাচন কমিশন, আরপিও দিয়ে চলে। আমাদের দেশে একটা স্বাধীন দুদক আছে, মানবাধিকার কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। আমরা বলছি যে এইসব প্রতিষ্ঠান, এগুলো তো সরকারি প্রতিষ্ঠান না, এগুলো তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলা নিয়োগটা একটা সিস্টেমেটিক্যালি রাষ্ট্রপতির হাতে যদি যায়, তাহলে রাষ্ট্র এবং সরকার আলাদা হবে। আপনি মনে করেন সরকার কি মানবাধিকার কমিশন যদি চালায়, তাহলে সরকার নিজেই যদি মানবাধিকার লঙ্ঘন করে, ওই কমিশন কি ব্যবস্থা করে নিবে? আমরা অতীতে দেখছি, সরকার যদি পুরাপুরি দুদকের নিয়োগ তার হাতে থাকে, তো সরকারি কর্মকর্তা কর্মচারী মন্ত্রীরাই তো মূলত দুর্নীতি করে, কে ধরতে পারবে? একদিনে বিরাট চেঞ্জ হবে না, কিন্তু আমরা যদি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে ফেলতে পারি, সেখানকার নিয়োগটা আমরা যদি রাষ্ট্রপতির হাতে আনতে পারি, তাহলে একটা বড় বড় ডেভেলপমেন্ট হবে। রাষ্ট্রপতির এই এই কার্যক্রমগুলো এখনো দেখেন জি, খুব আনঅফিসিয়াল, কিন্তু খুব বড় আপনার পদ না। যখনই মানে গণতন্ত্রের নামে নির্বাচিত সরকার যখন স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, তখন এই মানে এই অর্গানগুলো তো ব্যবহার করে বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে। আপনার দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, সবগুলো অর্গান তো ব্যবহার করে বিরোধী দল মতকে দমন করার জন্য। এই বাস্তবতা তো বিএনপি নিজেও সেই ভুক্তভোগী হয়েছে। বিএনপি তো সেই
নির্যাতন, নিপীড়ন, গুম, সেই জায়গাতে ফ্যাসিস্ট সরকার কি করেছিল, এই অর্গানগুলা কিভাবে অপব্যবহার করেছিল, সে অভিজ্ঞতা তো বিএনপি আছে স্যার। বিএনপি আছে তো, দুদকে তো বিএনপি পরীক্ষায় পাশ করছে, দুদকে তো সার্চ কমিটি হয়েছে, সার্চ কমিটির মাধ্যমে দুদকের 3 জন সদস্য নির্ধারিত হয়েছে। দুদক বিএনপি রিসেন্টলি যেটা করছে সেটা তো সার্চ কমিটির মাধ্যমে হচ্ছে। আমরা বলতেছি এটা সার্চ কমিটি মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দিলে চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিলে, আর রাষ্ট্রপতিকে রাজনৈতিক ক্ষমতা দেওয়া যাবে না। এটা তো খুবই অরাজনৈতিক প্রস্তাব, অবিবেচকের প্রস্তাব। রাষ্ট্রপতিকে দিতে হবে রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক হিসাবে, রাষ্ট্রীয় স্তম্ভের মতো যে প্রতিষ্ঠানগুলো সেগুলাকে, যাতে সেটা একদিনে হবে না। তা আমরা যদি পাকিস্তানে মনে করেন, পাকিস্তানের প্রেসিডেন্টরা সবসময় সেখানকার সামরিক বেসামরিক আমলাতন্ত্রের প্রতিভূ ছিল। আপনি পাওয়ার বাড়ায় রাষ্ট্রপতির হাতে যদি নেন, প্রধানমন্ত্রীকে পাকিস্তানে একাধিক পলিটিক্যাল প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি বেনজির ভুট্টো, আপনার নওয়াজ শরীফ, এদেরকে পাকিস্তানে ইয়ে করছে না, আপনার, রাষ্ট্রপতি, তদানীন্তন রাষ্ট্রপতি, একাধিক প্রধানমন্ত্রীকে পাকিস্তান একবার মানে সুপ্রিম কোর্ট করছে। এগুলা কিন্তু এক্সেস, সুপ্রিম কোর্টও মানে সামরিক বাহিনীর মদত এটা করছে। এই জায়গাগুলোতে পাকিস্তানকে অনুসরণ করা সঠিক হবে না। এখানে আমাদের আমরা কিন্তু আপনার ধরেন যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বলছি সেই অর্থে তার একটা একটা তিনি একটা ঐক্যের প্রতীক। ওখানে বসে যেন তিনি যেসব জায়গায় জাতীয় ঐক্য প্রয়োজন মোবাইল এবং নিয়ে যাও। যেখানে একটা সেইটা যেন উনি উনি দেখেন আর কি। তাছাড়াও মনে করেন কূটনৈতিক কার্যকলাপ যেটা আছে, বাংলাদেশের ভাবমূর্তি, তার কাছে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান এসে, রাষ্ট্রদূত এসে যোগদান করবেন। কিন্তু এই ইন্টারাকশনের ব্যাপারে তো একটা বিরাট রোল। প্রাইম মিনিস্টার বাইরে গেলে এসে তাকে রিপোর্ট করবেন, এবং রাষ্ট্রপতির কিন্তু একটা ক্ষমতা এখনো আছে, যে কোনো এজেন্ডা উনি মিনিস্ট্রিকে রেফার করতে পারেন, যে কোনো এজেন্ডা, যে কোনো বিষয় আলোচনার জন্য এটা রাষ্ট্রপতি রেফার করতে পারে। এর বাইরে রাষ্ট্রপতির তাই মনে করি এটা আবার অন্য সমস্যা দেখা দেবে। রাষ্ট্রপতি যে একটা রাষ্ট্রের ঐক্যের প্রতীক, এটা তো পার্টিজান রোল প্লে করতে পারবেন না। উনি কোনো পিওর পলিটিক্যাল ইস্যুতে মুখ খুলতে পারবেন না। এটা 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 সাধারণভাবে ঠিক না। আপনি আপনি থাকুন স্যার, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান আসছেন, তিনিও রাজনৈতিক বিশ্লেষক। অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান, অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা স্যার এতক্ষণ কথা বলেছেন। ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনার বিগত ফ্যাসিস্ট সরকার দেখেছেন রাষ্ট্রের অর্গানগুলোকে একচ্ছত্রভাবেই বিরোধী দলের দমন করার জন্য, তাদের নির্যাতন গুম করার জন্য ব্যবহার করেছিল। আপনার নির্বাচন কমিশনকে একেবারে তাদের ব্লাইন্ড করে দুর্নীতি দমন কমিশন সহ সমস্ত অর্গানকে একেবারে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করেছিল। সেক্ষেত্রে বিএনপির অঙ্গীকার আছে, জুলাই সনদ সহ বিএনপির রাজনৈতিক অঙ্গীকার, রাষ্ট্রীয় সাংবিধানিক ক্ষমতার মানে রাজনৈতিক ভারসাম্য এবং কাঠামোগত পরিবর্তন করে প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য মেরুকরণের দিকে বিএনপির একটা যাওয়ার অঙ্গীকার আছে। আপনি আপনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেই ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার, পূর্বের ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় অর্গানগুলো ব্যবহার করা এবং রাষ্ট্রপতিকে জিম্মি করে, এই জায়গাতে পূর্বের অবস্থান, পূর্বের পরিস্থিতি এবং বিএনপির রাজনৈতিক অঙ্গীকারকে আপনি কিভাবে দেখেন, ডক্টর কাজী মনিরুজ্জামান অনারেবল? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন, পরবর্তী দেখবেন, তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এবং যারা ক্ষমতায় এ পর্যন্ত আসছেন, সকল দল এবং রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তারা পূর্বের বিষয়গুলোকে ভুলে যায়, যেটা ৭১ সালের স্বাধীনতার পর শেখ মুজিবের মধ্যে হয়েছিল, জিয়াউর রহমানের মধ্যে কম বেশি মোটেও হয়নি, পরবর্তীতে এরশাদের মধ্যে প্রবল ছিল,
একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমাদের ভালো কিছু করেছে মনে হয় না। সর্বশেষ জনগণের নির্বাচিত একটি সরকার এসেছে। সেই নির্বাচনের আগে আপনারা দেখেছিলেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছিল। মূল কথা হচ্ছে যে সেখানে এই বিএনপি ছাড়া অন্য দলের বেশিরভাগ দল চাচ্ছিল যে সংবিধান সংস্কার বা বাতিল করে নতুন সংবিধান তৈরি করা। আসলে সেইটা হয় না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার আগের সংবিধানের আলোকেই সবকিছু করেছেন এবং আগের প্রেসিডেন্টের কাছে শপথও নিয়েছেন। যদি এটা বিপ্লব হতো তাহলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব ছিল। যেহেতু বিপ্লব হয়নি, সেহেতু সংবিধানকে অক্ষুণ্ণ রেখে সংযোজন, বিয়োজন, সংশোধন এবং সংস্কার করা যাবে কিছু, কিন্তু কোনো একটি নতুন কিছু পুরোপুরি একটা বিষয় ঢুকানো যাবে না। যেটা ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকার, সেটা আইনি আদালতের মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করে সেটা করা হয়েছিল। আবার একইভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা রয়েছিল বিচারপতি খায়রুলের মাধ্যমে। মুদ্রা কথা হচ্ছে যে আপনি যদি এরকম কোন পরিবর্তন চান, একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে জনগণের ভোট। এখন এই বাংলাদেশে হানা একটা ভোট হয়েছে। আচ্ছা, জি জি, যে আমি অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান, বিএনপির 31 দফার মধ্যে কিন্তু 7 নম্বর দফায় আছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হলে অনুচ্ছেদ বাতিল করার একটা 31 দফার মধ্যে তার অঙ্গীকার আছে। 31 দফার 7 নম্বর দফার মধ্যে আছে। এই 7 নম্বর দফা রাজনৈতিক অঙ্গীকার সামনে রেখেই এই ইলেকশন তো হয়ে গেল। এখন জনাব মহামান্য রাষ্ট্রপতি, তিনিও তো আন্দোলন সংগ্রাম করে উঠে আসা রাষ্ট্রপতি। জনগণের প্রত্যাশা আছে, পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতিরও তো একটা রাজনৈতিক অঙ্গীকার পূর্বে ছিল দেশপ্রেমের জায়গা থেকে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও আকার ইঙ্গিতে জনগণকে মেসেজ দিয়েছেন যে আগামীতে প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির মধ্যে একটা সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য দিকে বিএনপি যেতে চায়। এই জায়গাটাকে আপনি বিএনপির 31 দফা 7 নম্বর যে দফা, পাশাপাশি বিএনপি রাজনৈতিক অঙ্গীকার এবং মহামান্য রাষ্ট্রপতি দলের রাষ্ট্রপতি নন, তিনি সংবিধানের প্রধান এবং জনগণের রাষ্ট্রপতি। এই ত্রিমাত্রিক নিরিখে আপনি আর কিছুক্ষণ বলুন, আর 2 থেকে 3 মিনিট, এরপর আমি প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি আছেন, ওনার 1-2 মিনিট কথা নিব, নেওয়ার পরে অ্যাডভোকেট একেম বদ্দ স্যারের কথা দিয়ে শেষ করবো। আপনি আরো 2 থেকে 3 মিনিট বলুন, ডক্টর কাজী মনিরুজ্জামান। আমি আপনাকে বলি যে এই সমস্ত বিষয় আলোচনা হওয়ার পরে সেখানে কিন্তু অনেক দলই নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এইটা সাংবিধানিকভাবে করা যায় না, এটা পুরো করা যাবে না, যেটা সংবিধানে করা যাবে সেটা সংবিধানে হবে, যেটা এমনি এমনি করা যাবে সেটা হবে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণা প্রধানমন্ত্রী সহ সকলে বলেছে এটা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে, বাস্তবায়ন করবে। ইতিমধ্যে অনেকগুলো শুরু হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি বলেছেন 31 দফায় 7 অনুচ্ছেদে বলা হয়েছে, সঠিক, কিন্তু আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে যে ওই নোট অফ ডিসেন্টে কিন্তু আবার ছিল ওই দল যদি ক্ষমতায় আসে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলো তাদের করতে হবে না।
ভাবে ঢালাও ভাবে ওনাকে ভালোবাসেন, উনি সঠিকভাবে সঠিক জায়গায় আসছে। আমরা আশা রাখি আমাদের আন্দোলন সংগ্রামের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এটা আমরা প্রাপ্তি হবে এবং পূরণ হবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক, আপনার পর্যবেক্ষণ মতামতের জন্য। দর্শকবৃন্দ, আমরা সাম্প্রতিক ভাবনায় মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতার পরিধি এবং আগামী দিনে বাংলাদেশের জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনায় এতক্ষণ অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার এবং অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম পূর্বে দুইজন সম্মানিত বক্তার আলোকে বিএনপি রাজনৈতিক অঙ্গীকার আছে 31 দফা 7 দফা 7 নম্বরে 70 অনুচ্ছেদ বাতিল করা। প্রত্যেকটা রাজনৈতিক দলের অঙ্গীকার 70 অনুচ্ছেদ বাতিল করা, এটা একটা সাংবিধানিক একটা ব্যারিকেড। এই জায়গাটা পাশাপাশি বর্তমান তিনিও নির্যাতিত সদ্য মহামান্য প্রধানমন্ত্রী, তিনিও নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন এবং পূর্বে অতিমাত্রায় প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের অতিমাত্রা ক্ষমতাকে ব্যবহার করা জনগণের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে। তো বর্তমান প্রধানমন্ত্রীরও অঙ্গীকার আছে রাষ্ট্রপতির সাথে ক্ষমতার একটা ভারসাম্য রাখবেন এবং কিছু ক্ষমতা রাষ্ট্রপতির ম্যানেজমেন্টে তোরা দিতে চাচ্ছেন। তাহলে ক্ষমতার পরিধি মানুষ রাষ্ট্রপতি বাড়ানো উচিত, পাশাপাশি 70 অনুচ্ছেদ বাতিল, রাজনৈতিক এবং জনগণের একটা প্রত্যাশা। এই দুটো বিষয়ে আপনার বক্তব্য উপস্থাপন করুন অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। সময় 2 থেকে 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রাষ্ট্রপতি শপথের মধ্য দিয়েই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় তিনি রাষ্ট্রপ্রধান হলো সরকার প্রধান নন। সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুযায়ী কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি তার অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। রাষ্ট্রপতির দায়িত্ব ক্ষমতা সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলীয় নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির। প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও নিয়োগ পদাধিকার পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারক, অ্যাটর্নি জেনারেল, অন্য সাংবিধানিক পদে প্রধানের নিয়োগ করেন রাষ্ট্রপতি। ক্ষমতা প্রদর্শনের বিষয়ে দেখতে গেলে সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে দেওয়া দণ্ড মার্জন, স্থগিত, হ্রাস বা মওকুফ করার ক্ষমতা রাখেন রাষ্ট্রপতি। আমাদের দেশে আমরা যে ধরনের রাষ্ট্রপতি চাই, রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা দায়িত্ব একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা ও নাগরিক হিসেবে আমাদের করণীয়। এ বিষয় নিয়ে আলোচনা একান্তই দরকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। আমাদের শাসন ব্যবস্থা সংসদীয়, ফলে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংবিধান দ্বারা নির্ধারিত এবং অনেক ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির পদকে একদিকে যেমন সর্বময় ক্ষমতার পদ ভাবা ঠিক হবে না, অন্যদিকে একটি যে আপনি থাকুন, সর্বময় ক্ষমতার পদ নয়, এটা সাংবিধানিক পদ। সর্বময় ক্ষমতা
নির্বাহী ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রী। আপনি থাকুন, আমি অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যারের কিছু কথা নিয়ে আসছি। অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আপনার মন্ত্রী পরিষদের কলেবার বৃদ্ধি করেছেন ডক্টর আব্দুল মঈন খান, তিনি মন্ত্রী পরিষদে যুক্ত হয়েছেন। হাসিন প্রু, তিনি আদিবাসীদের নেতা, এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পাত্র আইনের ব্যক্তি। এই কলেবার বৃদ্ধি করাতে সরকারের সামনে যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই যে মন্ত্রী পরিষদের কাঠামো বৃদ্ধি হতে, ধরুন সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব, এবং বিশেষ করে অর্থনৈতিক সংকট, যে সংকটগুলো আছে সেই সংকটগুলা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মন্ত্রী পরিষদে কলেবার বৃদ্ধি হয়েছে, এটা কতটা সহায়ক হবে অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার? এই নতুন 4 জনের মধ্যে ডক্টর মঈন খান একজন যদিও নির্বাচিত কিন্তু আসলে উনি একজন টেকনোক্র্যাট, জি, আপনার ইজ বক্তব্য মোর এ স্যার। টেকনোক্র্যাট জি, দ্যান এ বলুন। পলিটিশিয়ান। উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, দেশে হ্যাঁ, বিদেশে তার অর্থনৈতিক অঙ্গনে তার অনেক বন্ধু আছে। আমি মনে করি তারেক রহমানের টিমে ডক্টর মঈন খান ক্যাবিনেটে যোগদান, এখানকার অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারের ভিতরে পরিকল্পনা, অর্থনীতি এবং শিল্প বাণিজ্য সব ক্ষেত্রে একজন এক্সপেরিয়েন্সড বয়োজ্যেষ্ঠ লোক যোগ হয়েছে, এবং তার কোনো স্পটও নাই। একটা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতোই আমাদের নবনির্বাচিত রাষ্ট্রপতি একজন মোটামুটি ভাবে ক্লিন ইমেজের একজন লোক আর কি। এটা এটা খুব দরকার, এটা সরকারকে, এটা তো একটা ইঙ্গিত, এটা মন্ত্রী কাদেরকে করা হবে। ক্লিন ইমেজের করার মানে একটা একটা রাষ্ট্রের জন্য এটা একটা অ্যাসেট হবে। পার্থ খুব ভালো একজন পার্লামেন্টেরিয়ান, এবং এখন তো একটু পরিণত বয়সের দিকে যাচ্ছে, সে আগে তো ইয়াং ছিল পার্লামেন্ট, তো একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। আমাদের মন্ত্রীদের তো পার্লামেন্ট সামলাইতে হয়, সালাউদ্দিন সাহেবের উপর তো চাপ একটু বেশি, অন্যান্যদের চাপ বেশি। তাহলে এখন তারেক রহমানের 2টা কার্ড থাকবে পার্লামেন্টে, 2টা বড় কার্ড। আমি তো দেখছি যে আমাদের চিফ হুইপ, তারপরে আপনার আরো 2-1 জন বেশ ভালো করেন। আমাদের আমির খসরু মাহমুদ মাঝে মাঝে খুব টিকাটক করে সুন্দরভাবে করেন। তো এখানে এই মন্ত্র মানে সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে বিরোধী দলের মোকাবেলায় পার্থ একটা আলাদা মাত্রা এনে দেবেন, এবং যে মন্ত্রণালয় দেওয়া আই থিঙ্ক শি উইল ম্যানেজ স্মার্টলি। তারপরে আপনার যে একটা ঘাটতি ছিল, সে ঘাটতি হলো যে আপনার পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্ব ছিল না, তো তার যোগদান এইটা একটা ভারসাম্য ফিরে আনছে। আর রশিদুজ্জামান মিল্লাত তো আগে বিমানে প্রতিমন্ত্রী ছিলেন, হয়তো প্রাইম মিনিস্টার তাকে বুঝে শুনেই আপগ্রেড করছেন, আরো প্রতিমন্ত্রীও নিচ্ছেন, প্রতিমন্ত্রী নিচ্ছেন। এই এই সংযোজনটা আমার কাছে পছন্দ হয়েছে। স্মার্ট একটা সপ্রতিভ উদ্যোগ, প্রবীণ আবার অপেক্ষাকৃত পণ্য একজনকে নিয়ে আসছেন। এই দুইটা তো বড় 2টা অস্ত্র নিয়ে আসছেন। আমি মনে করি এইসব অস্ত্র তারেক জিয়াকে হেল্প করবে আর কি। প্রতিমন্ত্রী পর্যায়ে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী কাজ করতেছিলেন হুমায়ুন কবির, তাকে বোধহয় আনা হয়েছে আজকের এই ঘটনা আর কি। সেগুলো আমার কাছে ভালোই মনে হয়, উল্লেখযোগ্য সংযোজন মনে হয় আর কি। এবং এর জন্য তো মন্ত্রিসভায় নিশ্চয়ই পরিবর্তন হবে, দপ্তর হয়তো পরিবর্তন হবে। সেটা আপাতত এটা খুব খুব ভালো স্মার্ট উদ্যোগ। মন্ত্রিসভার এটা গতানুগতিক চেঞ্জ না, এটা খুব ভিশনারি এবং খুব দূরদর্শিতাপূর্ণ পরিবর্তন হয়েছে, ঢালাও জি, পরিবর্তন না। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার। দুটো বিষয় 24 ডিজিটাল নিউজের সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আছি। অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনি মন্ত্রী পরিষদে আকার বড় হয়েছে, চ্যালেঞ্জ গুলা মোকাবেলার ক্ষেত্রে কি এই মন্ত্রী পরিষদ আরো কার্যকরী ভূমিকা রাখতে পারবে? অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। মন্ত্রী পরিষদ বড় জি, হয়েছে, এটা অবশ্যই রাষ্ট্রের মঙ্গলের জন্য এবং জি, সরকারের মঙ্গলের জন্য। সরকার অতীতে 25 জন
মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী নিয়ে যে মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন, তার চেয়ে এবারের যে নতুন করে সংযুক্ত করেছেন তারা অভিজ্ঞ এবং দক্ষ। রাষ্ট্রের স্বার্থে সরকারের এ ধরনের ব্যক্তিদেরকে প্রয়োজন ছিল মন্ত্রী পরিষদে। আমার বিশ্বাস এরা গতানুগতিক যারা কাজ করেন তাদের চেয়ে অনেক ভালো কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে। এ পর্যায়ে ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনি আছেন? আমি দর্শকবৃন্দ, আমরা বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে, নতুন নতুন অধ্যায় সূচনা হচ্ছে। আজকে আমাদের 23তম রাষ্ট্রপতি মাঠের আন্দোলন সংগ্রাম করে উঠে আসা জননেত্রী নেতা, জননেতা বিএনপি সাবেক মহাসচিব সর্বজন সদ্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন এবং মন্ত্রী পরিষদের কলেবরও বৃদ্ধি হয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, সাচিন প্রু, ব্যারিস্টার আমদালি ইব্রাহিম পার্থ, তিনি ইয়াং তরুণদের একটা স্পিরিট। এই যে নতুন মন্ত্রী পরিষদের কলেবার বৃদ্ধি হয়েছে, সরকারের সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে সেই চ্যালেঞ্জ গুলা সরকার নতুন করে চ্যালেঞ্জ গুলা সরকার সেই সংকট গুলো আছে পর্যায়ক্রমে হয়তো সংকট সমাধানের দিকে যাবে। বাংলাদেশের অর্থনীতিতে নাজুক একটা পরিস্থিতি চলছে, তেল গ্যাসের সংকট, উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি আমাদের ভূ রাজনৈতিক জায়গা থেকে আমরা একটা চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবেলা করে চলছে। কারণ বাংলাদেশ সাম্প্রতিক চীন বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে, তেমনি ভারতের সাথে একটা দোদুল্যমান অবস্থা চলছে। তাই এই নতুন মন্ত্রী পরিষদ জন্য আরো অধিকতর কার্যকরী ভূমিকা রাখতে পারে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে কন্টিনিউ করার জন্য। পাশাপাশি আমি এ পর্যায়ে শেষ অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আপনি আছেন? স্যার, আপনি আছেন? Yes, স্যার, মধ্যপ্রাচ্যে